আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এটুকু বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো তিয়াশা। নয়নের গলা শুকিয়ে এসেছে, সে চুপচাপ যেন বিদ্যুৎ গতিতে নয়নের দিকে ছুটে গেল। গলা ধরে এক ঘুষিতে দেওয়ালে ছুঁড়ে মারল তাকে। চারপাশে রক্ত ছিটকে পড়ল। সুনিতা বেগম কাঁদছেন, চিৎকার করছেন। অন্যন দুজনেই ব্যথায় গঙ্গাচ্ছে। ঠিক তখনই রহমত সাহেব কেঁপে কেঁপে বলে উঠলেন, ওর দোষ নেই। অয়ন আমাদের আত্মহত্যার হুমকি দিয়েছিল, আমরাও বাধ্য হয়েছি তাকে সাহায্য করতে। ছেড়ে দে ওকে। জায়ান তেড়ে উঠল। একদম চুপ মামা। আমি বলেছিলাম আমার বউয়ের আশেপাশে নেক্সট টাইম ওকে দেখলে জ্যান্ত পুঁতে দেব। আজ তাই করব। সুনিতা বেগম ছুটে এসে জায়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, যা বলছি সব মেনে নেব। আমরা দেশ ছেড়ে চলে যাব। ওদের ছেড়ে দে এখন প্লিজ। জায়ানের মুখে ঠান্ডা বিদ্রুপ হাসি। এই হাসি যেন পুরো ঘরে বেজে উঠল। অনেক সুযোগ দিয়েছি মামি, আজ আর না। এবার তোমাদের পরিণতি কেউ ঠেকাতে পারবে না। সে গর্জে উঠল। ইউভি, 1 মিনিটের মধ্যে আমার বউকে নিয়ে তোদের গাড়িতে বসিয়ে রাখ, রাইট নাও। ইউবি এক মুহূর্ত দেরি না করে তিয়াশাকে নিয়ে বেরিয়ে গেল। আকাশ, তুইও যা। পেছনে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল জায়ান। জি ভাইয়া। বলে আকাশও বেরিয়ে গেল। ওরা যেতে জায়ান নিজ হাতে দরজা বন্ধ করে দিল। রুমের ভেতর থরথর করে কাঁপছে দুই প্রাপ্তবয়স্ক মানুষ। জায়ান ধীরে ধীরে এগিয়ে এসে অয়নের সামনে দাঁড়ালো। ঠোঁটে সেই চিরচেনা শীতল হাসি। কতবার তোকে বারণ করেছিলাম, হারামের বাচ্চা, তবুও শুনলি না। এবার শুনতে হবে ঠিক মতো। অয়নের চোখে এখন শুধু ভয়, কিন্তু এতটা যন্ত্রণা সে মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না। হঠাৎই পেছন থেকে পিস্তল বের করে জায়ন। ঠান্ডা গলায় দুই পায়ে গুলি চালালো। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। সুনিতা বেগম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। রহমত সাহেব নিথর দাঁড়িয়ে। জায়ন এবার ওনার সামনে সে নিচু গলায় বলল, পঙ্গু ছেলেকে নিয়ে যেন দেশ ছেড়ে চলে যাওয়া হয় মামা। ইচ্ছে ছিল মেরে ফেলি, কিন্তু তোমাদের মুখ দেখে আধমরা করে ছেড়ে দিলাম। আবার পুলিশে যেতে পারো, কেসও করতে পারো, কিন্তু আবরার জায়নকে ছোঁয়ার সাহস পুলিশের বুকেও থাকতে লাগবে। এই বলে সে ঘুরে দাঁড়ালো। আর কিছু না বলে দরজা খুলে হেঁটে বেরিয়ে গেল সেই ঝড়ের মতো আগত পুরুষটি, আবরার জায়ন চৌধুরী। এদিকে ইউভি ফোন করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। বোনকে পেয়েছি, চিন্তার কিছু নেই, এখনো আমাদের সাথেই আছে। ফোন রেখে ইউভি একটু নিঃশ্বাস ফেলতে তিয়াশা ধীরে মুখ তুলে জিজ্ঞেস করল, ভাইয়া ওটা কিসের আওয়াজ ছিল একটু আগে? এক মুহূর্তের জন্য যেন গাড়ির ভেতর হাওয়াটা থমকে গেল। ইউভি আর আকাশ দুজনেই জানে ঠিক কিসের আওয়াজ ছিল সেটা। তিয়াশাও হয়তো বুঝেছে, তবু হয়তো মন মানতে চাইছে না, হয়তো বিশ্বাস করতে চাইছে তার জন্য কেউ এভাবে অস্ত্র তুলে নেয়নি। ইউভি একটু হেসে মুখ ফিরিয়ে বলল, কোন আওয়াজ বোন? আমরা তো কিছু শুনিনি। তারপর চোখ টিপে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুই কিছু শুনলি? আকাশ কাঁধ ঝাঁকিয়ে হেসে ফেলল। না ভাইয়া, আমি তো জানালা দিয়ে সন্ধ্যার হাওয়া ছাড়া আর কিছুই শুনিনি। দুজনেই হেসে ফেল একটা বেখেয়ালি হাসি, যেখানে লুকিয়ে আছে সযত্নে লুকিয়ে রাখা একটা নাটক, যার পর্দা যেন তিয়াশার চোখে না পড়ে। তিয়াশা চুপ করে বসে রইল। মনে মনে ভাবল, সে কি ভুল শুনেছিল, নাকি ওরা ইচ্ছে করে বলছে না কিছু কিছু ভাবতে পারছে না। এমন সময় সেই চেনা গর্জনের মতো কণ্ঠ। গাড়ির দরজা খুলে গেল। বউ, যেন একটানে তিয়াশাকে গাড়ি থেকে টেনে বের করে নিজের বুকের মধ্যে চেপে ধরল। বুকে মুখ গুজে নিঃশ্বাস নিয়ে বলল, সরি বউ, সরি আমার কিটি ক্যাট, সরি জান, আমি দেরি করে ফেলেছি। তিয়াশার বুক কেঁপে উঠল। তিয়াশা মনে মনে একটু খুশি হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি গলে গেলে হবে না। ওর চোখেও জল এলো। সে মুখ গোমরা রেখে নিজের সমস্ত জোর দিয়ে জায়ানকে ঠেলে সরিয়ে দিল। লাগবে না আমার আপনার সরি। আপনি একটু বিরক্তিকর, বদমাইশ, বাজে বাঘের বাচ্চা। শুধু কষ্ট দেন, শুধু ব্যথা দেন। জায়ানের চোখে এখনো জল, কিন্তু ঠোঁটে লেগে আছে এক মায়াবী হাসি। সরি জান, এবার থেকে আর কেউ কষ্ট দেবে না। চাইলে এখানেই তুই আমাকে মার, বউ তোর ইচ্ছা মতো এক খা দুই খা, আমি হাসি মুখে মেনে নেব। তিয়াশা মুখ ঘুরিয়ে সামনে দ্রুত হাঁটা শুরু করলো। দুহাত সামনে গুজে নিয়ে গম্ভীরভাবে বলল, আমার বইয়ে গেছে আপনাকে টাচ করতে, ফাউল বুড়ো লোক। যেন পিছন পিছন হাঁটছে, হাতে ফুল না থাকলেও মুখে প্রেমের পাগলামি। জান, ছুতে তো হবেই, নাহলে আমার ব্লাড লাইনের জন্য ইনভেস্টমেন্ট কোথায় করব? বয়স তো হচ্ছে, এখন তো একটু একটু খেয়াল রাখতে হবে নাকি? ওদের ওই নাটক দেখে ইউভি আর আকাশ একে অপরের দিকে তাকিয়ে হেসে কুটি কুটি।
এই দুইটা মানুষকে দেখলে মনেই হয় না এতক্ষণ আগে রক্তারক্তি হয়ে গেছে। আকাশ ফিসফিস করে বলল, প্রেমের ব্যথা চুপিসারে গুলি খায় আর পরে দৌড়ে যায় আদরে মিশে। ইউভি মুচকি হেসে বলল। আর ওই সন্ধ্যার রঙে আকাশের বুক জুড়ে চাঁদের আলোর মতো নেমে এলো একজোড়া ভালোবাসা। দুজন মানুষ যারা আজ বুঝে গেল ভালোবাসা মানেই শুধু চোখের জল না, ভালোবাসা মানে পাশে দাঁড়িয়ে থাকা, ঝড়ের মুখে বুক টান করে দাঁড়ানো। তিয়াশা আবার হাঁটতে হাঁটতে একটু পেছনে তাকালো। জায়নের চোখে সেই পাগলামি, আর হৃদয়ে তার জন্য বুনে রাখা চিরন্তন ভালোবাসা। রাত যেন আজ একটু বেশি নরম, আকাশটা ঠিক যেন কাছের গ্লাস মেঘলা তারাই ভরা। চাঁদটা ঝুলে আছে মাথার উপর, তার আলোয় গোটা দুনিয়াটাই যেন নিঃশব্দ কোনো কবিতা হয়ে গেছে। শহরের সব আলো হলুদ ছাড়িয়ে আছে চারিপাশে। ক্লান্ত শহর ধীরে ধীরে গা ছেড়ে দিচ্ছে, কিন্তু রাত এখনও জেগে আছে প্রেমিকদের জন্য, অপেক্ষার জন্য, আর এক ফোঁটা অশ্রু কিংবা হাসির জন্য। বউ প্লিজ দাঁড়া, শোন না, আমি সরি বলছি তো। শহরের গলির আলো আধারে রাস্তা নিঃশব্দে হেঁটে যাচ্ছে দুটো পা, একজোড়া ছায়া। তিয়াশা রাগে ফুঁসে উঠেছে, চোখে জল আর রাগের ঝড় একসাথে। আর পেছনে যান দুহাত পকেটে, মাথা একটু ঝুঁকিয়ে। তিয়াশার পেছন পেছন ক্লান্তিহীনভাবে হেঁটে যাচ্ছে, যেন এই মেয়ে ছাড়া আর কিছুই এখন তার কাছে জরুরি নয়। তিয়াশার মুখে অভিমান, হাঁটার গতি তার রাগের মতোই দ্রুত। সে বারবার পেছনে তাকায়, কিন্তু তাকে মুখ ঘুরিয়ে ফেলে, যেন চোখ রাখলেই হৃদয় গলে যাবে, যেন এক পলকে দৃষ্টি আবার তাকে ফিরিয়ে দেবে ওই বাঘের বাচ্চাটার বুকে। তার মনের মধ্যে যেন আগুন জ্বলছে, আর জায়নের মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। এর পেছনে হঠাৎ আকাশে দুষ্টু গলা ভেসে এলো। বড় ভাই, আমরা তাহলে চলে যাই? এই কথাটা যেন আচমকা ব্রেক টানলো তিয়াশার রাগী পায়ে। সে থেমে গিয়ে পেছনে ঘুরে তাকালো, আর তখনই সে দেখলো যেন মুচকি মুচকি হাসছে। হাসিটা এমন যেন সব দুষ্টামি, সব ভালোবাসা আর ক্ষমা প্রার্থনা এই এক চোখে লুকিয়ে রেখেছে। যেন চোখ টিপে মুচকি হেসে গলা উঁচু করে বলল, চলে যা তোরা। আমার বউয়ের রাগ অভিমান ভাঙাতে একটু সময় লাগবে। এটা শুধু রাগ না রে, এটা আমার জানের আগুন। তিয়াশা এক পা এগিয়ে দাঁতে কিরমির করে চিৎকার করে উঠল, ভাইয়া আমি যাব তোমাদের সঙ্গে, আমাকে নিয়ে যাও, থাকবো না আমি এই বদমাস জেদি লোকটার সাথে এক মিনিটও। এই বলে সে দৌড়ে যেতে চাইছিল ইউভিদের দিকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে যেন বিদ্যুতের গতিতে এগিয়ে এসে পিছন থেকে দুহাতে জড়িয়ে ধরল তিয়াশার কোমর। মেয়েটা ছটফট করতে লাগলো, কিন্তু সে বাঁধন নরম নয়, আবারও হিংস্র নয়, একটা দখলদার ভালোবাসা যা ছাড়াতে জানে না। জান ঠোঁটে এক মায়াবী দুষ্টু হাসি রেখে বলল, আমার দুই সম্বন্ধী, তোদের গাড়ি স্টার্ট নিতে যত সময় লাগবে ততটুকু সময় তোদের হাতে আছে। এরপর এখান থেকে বিদায় হ। তিয়াশা ছটফট করছে, ওর শরীর ছোট কিন্তু ইচ্ছা শক্তি অটুট। তবুও জায়নের সেই শক্ত বাহু যেন আজ সে নিজের উপহার হয়ে কাঁধে জড়িয়ে আছে। রাগে দাঁত চেপে বলল, আপনার ইচ্ছে মতো চলবে নাকি সবাই? জান এবার এক ছটকাই ওকে সামনের দিকে ঘুরিয়ে চোখের সামনে এনে এক মায়াবী কণ্ঠে বলে উঠল, জি বউ, সবাই চলবে আমার কথায়, শুধু আমি চলবো আমার বউয়ের কথায়। তবে এই মুহূর্তে না, এই মুহূর্তে আমার কিটি ক্যাট যা বলবে তা আমার পক্ষে মানা অসম্ভব। ইতিমধ্যেই ইউভি আর আকাশ গাড়ি নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আকাশ গাড়ির জানালা নামিয়ে একটু খুনসুটি ভরা হাসি দিয়ে বলল, নতুন ভাবি, আপনি আমার ভাইয়ের সঙ্গেই থাকুন। আর জামাই সাহেব, আমার ছোট বোনটার একটু দেখে রাখবেন, কাঁদিয়ে দেবেন না যেন। তিয়াশা তাকিয়ে রইল আকাশের দিকে, চোখে একরাশ রাগ আর লজ্জা। কিন্তু তিয়াশার মুখে রাগী রেখা মুছে গিয়ে কেমন যেন নরম কাপা কাপা হয়ে গেল। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমায় নিয়ে যাও না আকাশ ভাইয়া। এবার জায়নের গলায় হঠাৎ নেমে এলো গর্জন। বিদায় হয় এখান থেকে, তা না হলে আমায় আবার বের করতে হবে। জায়ন এর কথায় আকাশ তো হক চুকিয়ে গেল, কাপা কাপা স্বরে বলে উঠল, ইভি ভাই, চলো চলো, দেরি করলেই কেলেঙ্কারি। ওরা চলে যেতে না যেতে তিয়াশার মুখ ফ্যাকাশে। সে চিৎকার করে উঠল, আরে ভাই, আমায় ফেলে চলে গেলে এই বদমাস বাঘের বাচ্চার কাছে? তিয়াশা হঠাৎ করে জায়নের শরীর থেকে এক অন্য ঘ্রাণ পাচ্ছে। এই ঘ্রাণের সাথে সে পরিচিত না, তবু বুঝতে পারছে কিসের। চোখে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এই আগুন জ্বালা চোখেই জিজ্ঞাসা করে উঠল, আপনি ড্রিঙ্ক করেন? জায়ন যেন থতমত খেয়ে উঠল। এত চিন্তায় তার তো মনে নেই এইসবের কথা। মাথা নিচু করে বলল,
কষ্ট হচ্ছিল তো দুপুরে খুব, তাই করেছি। তবে আর করব না বউ, প্রমিস। তিয়াশার মাথায় যেন বজ্র পড়ল। আপনাকে আমি খুন করে ফেলবো, বাজে পুরুষ, যান এখান থেকে। কিন্তু জায়ন তিয়াশার কথাই মুচকি মুচকি হেসে যাচ্ছে, হাসি এমন এরকম যেন সে নিশ্চিত এই মেয়ে তার ছাড়া যাবে না। তিয়াশার কোচকানো কপাল, রাগি চোখে বলল, ছাড়ুন আমাকে। আপনি বাজে জিনিস খান, কেন এমন বদমাশের মতো হাসছেন? আর কি বের করার কথা বললেন ভাইয়াদের? যার নিচের ভুরু উঁচিয়ে তিয়াশার দিকে একটু ঝুঁকে তিয়াশার শেষের প্রশ্নে উপেক্ষা করে বলে উঠল। আমি এখন হাসতেও পারবো না বউ। তিয়াশা মুখ বাঁকিয়ে সোজা উত্তর দিল। না। জান তার বা হাত দিয়ে তিয়াশাকে নিজের কাছে টেনে নিল। এবার তিয়াশার মুখের সামনে তার এলোমেলো চুল সরিয়ে দিয়ে মায়াভরা রোমান্টিক কণ্ঠে বলে উঠল। কিন্তু আমার হাসির কারণ এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। চোখে আগুন, বুকে দুঃখ, মুখে অভিমান। আর আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, তুই তো আমার হাসির কারণ, কিটি ক্যাট। তিয়াশা এবার চোখ নামিয়ে নিল। ওর বুক কেঁপে উঠল, ঠোঁট কাঁপল, কিন্তু মুখে আবারও সেই চেনা খোঁচা। দূর হন আপনার নাটক নিয়ে। আমি এসবেতে মানবো না। আমায় এত কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন। জায়ন করুণ চোখে তাকিয়ে আছে অসহায় হয়ে তার ভালোবাসার দিকে। তার শহরের গলি, ওই সন্ধ্যা আলোতে এক বউ আর এক স্বামী দাঁড়িয়ে রইল পাশাপাশি। তাদের মাঝে অভিমান, কিন্তু তার চেয়েও বড় ভালোবাসা। জায়নের গলা তখন একটু থেমে আসা বৃষ্টির মতো নরম, একটু কাঁপা, একটু আবদার মেশানো। সে হঠাৎ থেমে গিয়ে গভীরভাবে তিয়াশার চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা জান, আমি যদি নিজেকে কষ্ট দিয়ে ব্যথা দিই, তাহলে কি তুই মানবি? একবার বল শুধু। তোর বলতে যতটুকু দেরি, আমার করতে দেরি হবে না। জায়ন এর বাক্যে যেন তিয়াশা থমকে গেল। জায়নের গলায় কোনো রাগ নেই, কোনো চাপ নেই, শুধু নিঃশব্দ ভালোবাসার আরতি। চোখে একরাশ শীতল অনুরোধ, যেন সে মাপ না পেলে সত্যি নিজের গায়ে হাত তুলবে। বল জান, নিজেকে আঘাত করব, ব্যথা দেব? তুই যদি বলিস নিজের জীবনটাও দিয়ে দেব, কিন্তু আমি তোর সঙ্গে বাঁচতে চাই। তুই শুধু একবার বল বউ। এই কথার তীব্রতা এতটাই সজীব, তিয়াশার বুকের ভেতর কোথাও যেন কেঁপে উঠল। চোখের পাতার নিচে জমে থাকা অভিমানী জলটা হঠাৎ করে চোখের জলে রূপ নিল। আর মনে হলো এই মানুষটা যেন থাকুক না কেন, ভালোবাসাই ও যে সত্যি হেরে যেতে জানে। হঠাৎ যেন সমস্ত অভিমানের সাঁকো ভেঙে পড়ল তিয়াশার ভেতর থেকে। চোখের কোণে জমে থাকা নীরব জলের ধারা এবার আর থামিয়ে রাখা গেল না। চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়ল সবটুকু না বলা কথা, না শোনা ব্যথা। এক চিলতে থমকে থাকা নিঃশ্বাসের পর তিয়াশা হামা করে কেঁদে উঠল। নিজেকে সামলাতে না পেরে দুহাতে জায়নের বুকের উপর বারবার আঘাত করতে লাগলো। সে যেন বুঝতেও পারছে না কি বলছে, শুধু মনে ঝাঁপ খোলা কান্নার শব্দে বলে উঠল, আপনি খুব বাজে, খুব খুব বাজে। গলা কণ্ঠস্বর কেঁপে উঠছে, চোখের জলে ঝাপসা, কিন্তু দু চোখ যেন জমে আছে একসাথে হাজার রকমের অনুভূতি। রাগ, কষ্ট, ভালোবাসা, বেদনা আর উচ্চারিত ক্ষমা। এই বলে সে হঠাৎ মাথা রাখলো জায়নের বুকের উপর। সেই চেনা বুকে, যে বুক ওকে কাঁধ দিত, আশ্রয় দিত, অথচ কতবার অবহেলা করেছিল। আজ সেখানে ফের মাথা রাখলো, গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। একটু যেন জায়নের বুক ভিজে উঠছে তিয়াশার ফুপিয়ে ওঠা কান্নায়। এই কান্নায় ছিল এক অন্যরকম ছাপ, ভাঙা হৃদয়ে সবটুকু জমে থাকা অভিমান ধুয়ে ফেলার শেষ মুহূর্তের রং। জায়ন কিছু বলল না, শুধু একটুখানি মুচকি হাসল। এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিজের দুহাত জড়িয়ে নিল সেই কাঁপতে থাকা নিজের প্রাণপ্রিয় রমণীকে। নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে বুকে চেপে ধরল, এমন করে যেন এই নারীকে ভালোবেসে হাজারো ত্রুটি নিয়েও সে নিজের হারিয়ে যাওয়া ভালোবাসাটা আবারও খুঁজে পেল, যেন এই ছোট্ট কান্নার ভিতরেই। তিয়াশা আর জায়নের অগোছালো হৃদয় আবারও গুছিয়ে এক হলো। জায়ন কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, জান, মাফ করেছিস? একবার বল না প্লিজ। তিয়াশা তার বুক থেকে মুখ তুলে ভেজা চোখে একটু সরল অভিমান নিয়ে তাকিয়ে বলল, এখনো করিনি। আগে কান ধরে উঠবস করেন 20 বার, তারপর ভাবা যাবে। জায়ন অবাক হয়ে এক পা পিছিয়ে হাসতে হাসতে বলল, হায় হায়, আমার বউ এখন আমাকে দিয়ে উঠবস করাবে? ও গড, এটাও দেখার বাকি ছিল। তিয়াশা চোখ কুচকে তাকিয়ে রইল, অথচ ভিতরে ভিতরে যেন গলে যাচ্ছে। মনে মনে ভাবছে, এই মানুষটা এইভাবে হাসতে পারে, কত সহজ, কত নিখাত হাসি।
আর সেই হাসির কারণ আমি। তবু সে কিছু বলল না, একটু দূরে সরে ঠোঁট উল্টে রাগী গলায় বলল। আগে করেন, না হলে আমি কিন্তু মানবো না। যেন সত্যি সত্যি হাঁটু গেড়ে উঠবস শুরু করলো। তিয়াসে এবার আর নিজেকে সামলাতে পারল না, মুখ চেপে রেখে ফিসফিস করে হেসে ফেল। তারপর জান উঠে এসে ধীরে তিয়াসার সামনে দাঁড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে গভীর চোখে তাকিয়ে একটু গলা নামিয়ে বলল। ইটস ডান কিটি, এখন বল আমি কি মাফটা পেয়েছি? তিয়াসা জায়নের গলা জড়িয়ে ধরল চুপচাপ, তারপর মুখ তুলে শান্ত গলায় বলল। আর কখনো ভুল বুঝবেন না তো? প্রশ্নই ওঠে না। আর ছেড়ে যাবেন না তো? তুই ছাড়া বাঁচবো কিভাবে? আমার কথা শুনবেন তো? তুই ব্যতীত আর কোনো কথাই নেই আমার। ভালোবাসেন আমায়? জায়ন একটু হেসে বলল। বলবো না, শুধু প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেবো। তিয়াসা এবার হেসে বলল। তবু আমি বলতে চাই, আমি আপনাকে খুব খুব ভালোবাসি। এই কথা শুনে জায়ন আর এক মুহূর্ত উপেক্ষা করল না, একটু এগিয়ে এসে তার ঠোঁট রাখল তিয়াসার নরম ঠোঁটে। গভীর অথচ অগাধ ভালোবাসায় ভরা এক চুম্বন, যেটার প্রতিটা স্পর্শে ছিল বছরের পর বছরে জমে থাকা প্রেম, অপেক্ষা, ক্ষোভ আর মাপ। তিয়াসা ধীরে চোখ বুজে দিল। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ছোঁয়া। জায়নের ঠোঁট যখন তিয়াসার ঠোঁট ছুঁয়ে আসে তখন সে কিছুই ভাবে না, শুধু অনুভব করে নিজের বুকের ভেতর একরাশ বিদ্যুৎ খেলে যাচ্ছে। সে আর পিছু হাঁটে না, বরং নিজের ঠোঁটটাও একটু এগিয়ে দেয়, আলতো করে কিন্তু স্পষ্টভাবে সে সাড়া দেয়। এই সাড়া যেন আগুনে ঘি ঢেলে দেয়। জায়নের চোখ লালচে হয়ে উঠছে, ঠোঁটে এক ধরনের উন্মত্তা। তিয়াসার এই সাড়া, এই আত্মসমর্পণ তাকে জ্বালিয়ে দেয়, উন্মাদ করে তোলে। জায়নের হাত দুটো আরও শক্ত করে জড়িয়ে ধরে তিয়াসাকে। এবার সে থেমে থাকে না, ঠোঁটের মাঝে আরেকটু গভীর চুম্বন। তার ঠোঁট নিচে গিয়ে তিয়াসার নিচের ঠোঁটে একরাশ কাঁপুনি তুলে দেয়। ঠোঁট বেয়ে কানে ফিসফিস করে বলে ওঠে। তুই জানিস না তুই আমায় কি করে তুলিস। তোর একটুকু সারা মানে আমার বুক ফেটে পড়ে যায় ভালোবাসায়। তুই আগুন কিটি, তুই আমার পাগলামির শেষ সীমা। তিয়াসা এক মুহূর্ত চোখ খুলে তার চোখে চোখ রাখে। একটা নরম হাসি, এক ধরনের নারীসুলভ আত্মবিশ্বাস, যেটা জায়নকে আরও পাগল করে তোলে। তারপর সে ঠোঁট নামিয়ে দেয় তিয়াসার গলার কাছটাই, একটা দীর্ঘ চুম্বন বসিয়ে দেয় গলার বাঁ পাশে। তিয়াসার শরীরের রোমকূপ খাড়া হয়ে যায়, শ্বাস কেঁপে ওঠে। সে কাপা গলায় বলে। রাস্তায় সবাই দেখবে। তার যে এখনও রাস্তায় দাঁড়িয়ে সেটা খেয়াল হলো এক ঝলকে। হঠাৎ জায়ন তিয়াসার হাত ধরে দ্রুত বেগে বাইকের দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়াসা একটু চমকে উঠে বলল। আর এত তাড়া কিসের? আসতে, হাতে ব্যথা পাচ্ছি তো। জায়ন ফোন বের করতে করতে ফিসফিস করে বলে উঠল। আমি আর পারছি না জান, আই এম কন্ট্রোললেস। আজ বাসন না সারলে পাগল হয়ে যাব। তিয়াসা মাথা নিচু করে লজ্জায় মুখ লুকিয়ে নিল। বাসর শব্দটা শুনেই তার গাল লাল হয়ে গেছে। তিয়াসা একটু ভয় পেয়ে লজ্জায় গুটিয়ে গেল। মনে মনে এই বাসরের কথা ভাবতে যেন গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। তিয়াসার এই অবস্থা দেখে জায়ন বলে উঠল। জান, এসব লজ্জা আজকে তোকে বিসর্জন দিতে হবে। এতদিন অনেক জ্বালিয়েছিস, আর না। তিয়াসা কি বলবে কি করবে বুঝতে পারছে না। এর মধ্যে জায়ন কাউকে একটা ফোন লাগালো। ওদিক দিয়ে ফোন রিসিভ হতে জায়ন বলে উঠল। জেমস, কুইকলি আমার বাসায় বাসর থিম লাগবে, ব্যবস্থা করো ঘন্টা খানেকের মধ্যে। তিয়াসার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, মনে মনে ভাবছে কোনো পুরুষ এরকম বেহায়া হতে পারে? তিয়াসা এইসব ভাবতে ভাবতে নিজের মুখ খুলে বলে ফেলো। আপনার কি লজ্জা শরম নেই? এইভাবে কেউ নিজের বাসরের কথা বলতে পারে? জায়ন এবার তিয়াসার হাতটা ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে বলল। আমি করব আমার বউয়ের সঙ্গে বাসর, এতে লজ্জা কিসের? এই বলে ঘুরে বাইক স্টার্ট করতে লাগলো। তিয়াসা মনে মনে ভিড় করছে। একটা অসভ্য লোক, আল্লাহই জানে আমার সঙ্গে কি করবে। জান, তাড়াতাড়ি বস, নইলে কিন্তু এখানেই আমার বাসর সারতে হবে। জায়ন এই কথাটা বলতে তিয়াসা তাড়াতাড়ি বাইকে উঠে বসলো। জায়ন নিজে নিজে বলতে লাগলো। তিয়াসা মনে মনে ভাবছি, এই লোক কি পাগল হয়ে গেল? হঠাৎ করে জায়নের পকেটের ভেতর ফোনটা পেঁচে উঠল। সে একটু বিরক্ত মুখে ফোনটা বের করতেই চোখটা ছানা বড়া হয়ে গেল। স্ক্রিনের নাম দেখে তৎক্ষণাৎ বলে উঠল। বউ, তোর শ্বশুর আব্বু কল দেয় কেন? তিয়াসাও যেন চমকে উঠল, এক মুহূর্ত থেমে বলে উঠল। আরে তাড়াতাড়ি কলটা ধরবেন তো, কিছু হয়েছে হয়তো। তিয়াসার কথায় জান আর দেরি না করে রিসিভ করলো।
ওপাশ থেকে গম্ভীর স্বরে প্রান্তিক সাহেব বলে উঠলেন। কোথায় আছো? যান মুহূর্তে যেন নিজের অতীতে হারিয়ে গেল। এতদিনে এই মানুষটা একটিবারও ফোন করেনি তাকে, আজ হঠাৎ করে ফোনের মানে কি? নিজেকে সামলে নিয়ে একটু গলা খাকারি দিয়ে বলে উঠল। রাস্তায় আছি, বাসায় ফিরবো। ওদিক দিয়ে প্রান্তিক সাহেব বলে উঠলেন। আচ্ছা, তোমার মা কথা বলবে, কথা বলে নাও। এই বলে ওদিক থেকে মেহজাবিন বেগম বলে উঠলেন। বাসায় ফিরতে হবে না, মেজে আম্মুকে নিয়ে এই বাসায় চলে আসো এক্ষুনি। যেমন চমকে উঠল, মনে মনে ভাবছে ও বাসায় যাবে মানে কি করতে? আমার আজ ও বাসায় গেলে চলবে না। নিজের ভাবনাকে নিজের মায়ের সামনে তুলে ধরার জন্য বলে উঠল। কি হয়েছে মা? ফোনে বলো আমাকে। এখন আমায় বাসায় ফিরতেই হবে, এখন যেতে পারবো না। মেহজাবিন বেগম কড়া কণ্ঠে বলে উঠলেন। তোমার মতামত জানতে চাইনি, যেটা বলেছি সেটা করো। এসে আবার চলে যেও, কিন্তু আসতেই হবে। এই বলে ওই দিক থেকে কল কেটে গেল। যান মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। মায়ের এই আচমকা দৃঢ় সুর, যা সে কোনোদিন শোনেনি। যান কিছুক্ষণ নির্বাত থেকে বাইকের ওপর বসে রইল। এতদিনে চেনা মানুষটা আজ এমন দৃঢ় কেন? এই সময় তিয়াশা তার পেছন থেকে উৎসুক গলায় বলে উঠল। কি হয়েছে বলবেন তো? আপনি এমন চুপ কেন? যান মুখটা কিছুটা কালো করে পেছনে না তাকিয়েই বলল। ওই বাসায় যাওয়ার আদেশ এসেছে তোর শাশুড়ি আম্মুর থেকে, বুঝলি? তাই তুই আর একটু সময় পেয়ে গেলি, নিজেকে তৈরি করে নে আজ রাতে বাঘের বাচ্চার শিকার হওয়ার জন্য। এই বলে মুখে একটা শয়তানি হাসি টেনে জায়ান বাইক স্টার্ট করলো। তিয়াশা চোখ বড় বড় করে তাকে দাঁতে দাঁত চেপে জায়ানের পিঠে এক জোড়ালো চিমটি কেটে দিল। অসভ্য বেহায়া লোক একটা, জীবনে শুধরাবেন না আপনি। জায়ান যেন এই চিমটিটাও উপভোগ করলো, হেসে হেসে বলল। তুই আমার বউ, আজ থেকে তোর সব কথা শুনবো জান, কিন্তু শুধু দিনে, রাতে শুধু তুই আমার শুনবি। এখন রাত, তাই তুই বেশি কথা বলিস না। আজ দেখাবো অসভ্যতামির নো লিমিট কার্ড। তিয়াশার আগে ফুঁসতে লাগলো, কিন্তু ভেতরে কোথাও যেন লুকিয়ে থাকা একটা হাসি দমকে আছে। এক ভালোবাসার রাতের আলোয় শহরের রাস্তা ধরে এগিয়ে চলল দুজন, একটা অচেনা রাত, একটা অচেনা ভালোবাসার দিকে। চৌধুরী বাড়ির ফটকের সামনে বাইক থামাতে জায়ন ধীরে ধীরে নামলো। পেছনে বসে থাকা তিয়াশা একবার দৃষ্টি ছুঁয়ে দেখল নিজের চেনা উঠোন, চেনা দেওয়াল, চেনা দরজা। কতদিন পর নিজের বাসায় ফেরা। এই বাসার প্রতিটা ইট, প্রতিটা ঘ্রাণ যেন তার শৈশব, কৈশোর আর হাজারো স্মৃতিকে একসাথে টেনে নিয়ে এলো চোখের সামনে। তিয়াশার বুকের ভেতরটা হঠাৎ করে ভরে উঠল এক অপার্থিব শান্তিতে। কিন্তু সেই শান্তির কাছে হঠাৎ ছোপ লাগলো। জান যখন তার হাত ধরে এগিয়ে এলো, সদর দরজার সামনে আসতেই সামনে থেকে এক দৃঢ় কঠিন কণ্ঠস্বর। দাঁড়াও। তিয়াশা থমকে দাঁড়ালো। জান সামনে তাকাতেই চমকে উঠল। এই কণ্ঠস্বর কি সত্যি মেহেজাবিন বেগম, যার গলায় তারা বরাবরই শুনেছে স্নেহ, নরম কোমলতা? সেই মানুষটাই আজ যেন রূপ পাল্টেছে। প্রান্তিক সাহেবও চুপচাপ একপাশে বসে আছেন, তার চোখে শূন্যতা। মেহেজাবিন বেগম এবার দৃঢ় অথচ গম্ভীর কণ্ঠে বললেন। মেজো আম্মু, ঘরে ঢুকে পড়। তিয়াশা এগোতেই যেন সঙ্গে সঙ্গে তার হাত ধরে একসাথে ভেতরে প্রবেশ করতে গেল, কিন্তু আবার সেই ঠান্ডা ধমক। আমি মেজো আম্মুকে বলেছি, তোমাকে না। এই কথা যেন পুরো ড্রয়িং রুম জুড়ে এক বিদ্যুৎ ছড়িয়ে দিল। সবাই নিস্তব্ধ। তিয়াশার চোখ বড় হয়ে উঠল, জায়নের চোল শক্ত হয়ে উঠল। জায়ন এবার ধীরে ধীরে তিয়াশাকে নিজের কাছে টেনে নিল, তার চোখের ভাষা যেন ঝড় আসন্ন। মা, আজ নাটক না, আমি খুব ক্লান্ত। হয় আমরা একসাথে ঢুকবো, নয়তো আমি আমার বউ নিয়ে এখান থেকেই চলে যাব। তিয়াশা ভয়ে কাঁপছে। এই পরিবেশে বুঝতে পারছে না কি করবে। একদিকে পরিবার, একদিকে স্বামী, পড়েছে মহাজালায়। জায়নের হাত শক্ত আর তার মার গলাও এখন খাঁটি ইস্পাতের মতো। এই মুহূর্তে মেজো আম্মুর হাত ছাড়ো, নাহলে তোমার হাতটা আমি নিজে ভেঙে দেব। তিয়াশা হাত ছাড়ানোর চেষ্টা করলেও জায়ন আর কিছুতেই ছাড়ছে না। বিরক্ত হয়ে জায়ন বলল। মা, আমি ক্লান্ত, প্লিজ, আমি শুধু আমার বাসায় ফিরতে চাই। ফিরো, কিন্তু একা, মেজো আম্মুকে রেখে। 8 দিন পরে আসবে তুমি। ও এই কদিন এখানেই থাকবে। জায়নের কণ্ঠ এবার কাঁপছে রাগে। মানে কি? আমার বউ আমি এই বাসায় কেন রাখবো 8 দিন? 1 মিনিটও কোথাও রাখবো না যেখানে আমি নেই। তারপর তিয়াশার দিকে ফিরে নরম গলায় বলল। চল বউ।
ঠিক তখনই মেহজাবিন তিয়াশাকে সরাসরি লক্ষ্য করে বলেন, মেজো আম্মু, তুমি ঘরে ঢোকো। তোমাদের বিয়ে আমরা আবার আনুষ্ঠানিকভাবে করাতে চাই। 8 দিন পর। এখন তুমি ঠিক করো তোমার স্বামীর সঙ্গে যাবে নাকি এই বাড়িতেই থাকবে। তিয়াশার চোখে জল চলে এলো। তবে কি বাসায় সবার তাদের মেনে নিচ্ছে? তবে কি এই যুদ্ধের পর সে স্বীকৃতির পথে হাঁটতে পারছে? সে আস্তে আস্তে জায়নের হাত ছাড়িয়ে নিতে চাইল। জায়নের কণ্ঠ মরতেই ধমকে উঠল। বউ কি করছিস? তিয়াশা মুখ নিচু করে ফিসফিস করে বলল। আমি বাসায় যাব। জায়ন রেগে গিয়ে গর্জে উঠে নিচু স্বরে বলল, হ্যাঁ যাবো তো শোনা, আমাদের বাসায়। আমি আজ বাসর করতে হবে। তিয়াশা এবার প্রচণ্ড রাগ উঠতে লাগলো। মনে মনে ভাবছে, বেহায়া লোক এই পরিস্থিতিতেও বাসর বাসর করে যাচ্ছে। লজ্জে চোখ নামিয়ে নিয়ে হঠাৎ জোর করে হাত ছাড়ি ভেতরে ঢুকে পড়ল। তিয়াশা হাত ছাড়ি নিয়েছে বুঝতে জায়নও যেতে চাইল, কিন্তু মেহজাবিন আটকে দাঁড়ালো। তুমি কোথায় যাচ্ছ? নিজের বাসায় যাও। সেদিকে কান্না দিয়ে জায়নের কণ্ঠ তীব্র হয়ে উঠল। রোদ, এক্ষুনি বাইরে আয়, খুব খারাপ হয়ে যাবে। তিয়াশা দাঁড়িয়ে অনন্যার পাশে চুপচাপ। এবার প্রান্তিক সাহেব মুখ খুললেন। তোমার মা বলেছে তো বিয়ে আবার হবে, তাহলে এত সমস্যা কোথায়? জায়ন হালকা বিরক্তিতে ফিসফিস করে বলল, সমস্যা তোমার বউ। আমার বউ নিয়ে টানাটানি করছে। আমার বউ দিয়ে দাও, সমস্যা করছি না। তার জল শক্ত, রাগে ফুঁসে উঠছে। দাঁতে দাঁত চেপে ঠোঁটে ঝড় নিয়ে বলে উঠল, বাবা এখনই বিয়ে দিয়ে দাও না, আমি অপেক্ষা করতে পারছি না। পাশ থেকে তাহসান সাহেব বিস্মিত হয়ে বললেন, তুই পাগল হয়ে গেছিস, এই মুহূর্তে বিয়ে হয়? এদিকে যান এর কাণ্ড দেখে আকাশ, ইউভি, রায়ন, অনন্যা সবে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে। এবার যান কোমরে দুহাত দিয়ে মেহজাবিন বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, মা আমার বউ দিয়ে দাও, আমি 8 দিন পরে এসে আবার বিয়ে করব। না হলে আমাকে এখনই এখানেই থাকতে দাও। মেহজাবিন বেগম এবার হতাশ হয়ে পড়লেন। এই ঘাটতারা ছেলেকে সোজা করবে কি করে? এই ছেলের মুখে কি আর লাগাম পড়বে কোনোদিন? এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এই কয়দিন যেন তোমাকে এই বাড়ির আশেপাশে না দেখি। এই বলে মেহজাবিন বেগম সদর দরজা ঠাস করে বন্ধ করে দিলেন জায়নের সামনে। জায়নের রাগে চোখ লাল, চিৎকার করে উঠল, মা ঠিক হচ্ছে না কিন্তু। বাবা তোমার বউ আমার বউ নিয়ে কেন হিটলারি করছে? আমার বউ দিয়ে দাও। রোদ বাইরে আয়। সদর দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করে উঠল। ও মেজো মা, ছোট মা, দরজা খোলো। কেউ দরজা খুলছে না। বউ বাইরে আয় কিন্তু। মা আমার বউ দাও, নইলে আমি কিন্তু কোর্টে মামলা করে দেব। যার নিচের চুল চেপে ধরে রাগে পকেট থেকে ফোন বের করে ইউভিকে কল করলো। ফোন রিসিভ হচ্ছে না। আকাশ, রান, অনন্যা সবার নামই ফোন দিচ্ছে, কিন্তু সবাই যেন আজ একজোট হয়ে জয়ন্তিক বঞ্চিত করেছে। সব শালা আমার বিয়ের আর বাসরের চন্দ্রবিন্দু লাগিয়ে দিল। একটা পরাজিত হাহাকারের মতো চৌধুরী বাড়ির ফটকে দাঁড়িয়ে রইল জায়ন। নির্মম দরজার এপাশে মনে মনে বিড়বিড় করছে, রোদের বাচ্চা, পাই তোকে, মজা দেখাবো। 2 ঘন্টা আগে ফ্ল্যাশব্যাক। চৌধুরী বাড়ির ভেতরে তখন যেন এক অদ্ভুত স্তব্ধতা। যেন বেরিয়ে যাবার পর কেউ আর ঠিক করে কথা বলছে না। প্রত্যেকটা মুখে অদ্ভুত এক দুশ্চিন্তা। তিয়াশা কোথায়? প্রান্তিক সাহেব ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। কোনো কথা নেই মুখে, চোখ দুটো যেন অতল ক্লান্তিতে ডুবে আছে। একটু থেমে নিজের 2 ভাইকে লক্ষ্য করে যেন বলে উঠলেন, মেজো, ছোট, আমার ছেলেকে আমি আর চিনতে পারছি না। এই উম্মাদ পাগল ছেলে তো আমার ছিল না। এই উম্মাদ, এই দুরন্ত, এই অস্থির ছেলেটা তো আমি গড়িনি। কেউ কিছু বলছে না। প্রান্তিক সাহেব একটু চুপ করে থেকে বলেন, ওদিন যেভাবে চিৎকার চেঁচামেচি করলো, আজও নাকি আবার ইউনিভার্সিটির সামনে গুন্ডামি করেছে, নেশা পর্যন্ত করে। আজ নেশা করে পড়েছিল, এখন আবার পাগলের মতো কান্নাকাটি করছে মেজো আম্মুর জন্য। এই ছেলে কি সত্যি পাগল হয়ে গেল? এই কথা শুনে সবাই অবাক। কে বলল ওনাকে এসব? যেন কিছু বলার সাহস পাচ্ছে না। মেহজাবিন বেগম ধীরে ধীরে এগিয়ে এসে বসে পড়লেন প্রান্তিক সাহেবের পাশে। চোখ ভর্তি জল, গলা বুজে এসেছে। আপনি জানলেন কিভাবে? জায়ন নেশা করেছে, গুন্ডামি করেছে? কে বলল আপনাকে? প্রান্তিক সাহেব মুখ ফিরিয়ে নিলেন। এই দুর্বলতা, এই অস্থিরতা তিনি কাউকে বলতে পারেন না। পনয় সাহেব ধীর গলা নামিয়ে বলেন, ভাবি, তোমাদের কি মনে হয় বড় ভাই এতটাই নির্দয়? বড় ভাই সবার খবর রাখেন। তোমরা ভাবো উনি কঠিন, কিন্তু ওই কঠিন মুখের আড়ালে কতটা চিন্তা জমে থাকে তা কজন বোঝে? তোমাদের কাছে এতটা অজস্র নিজেদের চোখের পানি।
তিনি থামলেন না, বলতে লাগলেন। বৃষ্টি চলে যাওয়ার পর তার খবর পাওয়ার জন্য কি কেউ কি করে জানো? কতটা চিন্তার মধ্যে উনি থাকেন সেটা খবর রাখো তোমরা। সে কোথায় আছে, কার সঙ্গে ভালো আছে কিনা উনি সব জানেন। জায়ানের প্রতিটি চলাফেরা, প্রতিটি পাগলামি উনি জানেন, তবু কিছু বলেন না, রাগ করেন একটা বিষয়ে। কেন সব সময় পরিবারের মান সম্মান নষ্ট হবে? আমাদের সন্তানরা সব সিদ্ধান্ত পরিবারের অজান্তে নিয়ে ফেলে যখন কিছু করার থাকে না। সবার মুখে এবার এক অজানা ভার। পনই সাহেবের কথায় যেন সবাই থমকে গেল। মেহজাবিন বেগম, রুহেনা বেগম, সুরাইয়া বেগম, অনন্যা, রায়ান ও তখন উপস্থিত ছিল। সবাই যেন একসঙ্গে শূন্যতে ডুবে গেল। ঠিক তখনই রুহেনা বেগম বিস্ফোরিত চোখে উঠে দাঁড়ালেন। ওনার স্বামীর দিকে এগিয়ে ভেজা চোখে গলা কাঁপিয়ে বলে উঠলেন, কি বললেন? আপনারা সব জানতেন? তাহলে আমাদের কেন বলেননি? আমি কি আমার মেয়ের খবর জানার অধিকার রাখি না? পনই সাহেব এবার গর্জে উঠলেন, তোমার মেয়ে কখনো নিজে থেকে চেয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে? যে মেয়ে রাতের অন্ধকারে সাহস করে এক ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, সে সাহস করে একবার বলতেও পারল না নিজের পরিবারকে। প্রান্তিক সাহেব কপাল চেপে ধীম কণ্ঠে বলেন, মেজো ভাই থামো। না ভাইয়া, আজ বলতেই হবে। পনই সাহেবের চোখে আগুন জ্বলছে। তখনই মেহজাবিন বেগম তাহসান সাহেবের দিকে ফিরে কাপা গলায় বলেন, আর বলবে না মেজো ভাই, আমরা আসলে কোনোদিন তোমাদের পুরুষদের আত্মাটা বোঝার চেষ্টা করিনি। তিনি এবার স্বামীর দিকে ফিরলেন। ভেজা চোখে ফ্যাকাশে হাসি দিয়ে বলেন, নিজের কঠিন রূপটা ধরে রাখতে কি আপনি ভেতর ভেতরে এত ভেঙে পড়েছেন যে ছেলের চোখে পানি দেখে সেই সত্তাকে আর অটুট রাখতে পারলেন না? প্রান্তিক সাহেব অসহায় চোখে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে। এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, আমি হাঁপিয়ে গেছি মেজাবিন, বয়স হয়েছে, আমার পক্ষে সম্ভব না। আমার উন্মাদ ছেলেকে ঠিক করার কোনো উপায় পাচ্ছি না। সে তো পুরো পাগল হয়ে গেছে মেজাম্মুর জন্য। মেহজাবিন বেগম চোখের পানি মুছতে মুছতে বলেন, চিন্তা করবেন না, আপনার এই উম্মাদ পাগল ছেলেকে আমাদের মেয়ে, আমাদের বৌমাই ঠিক করবে। কিন্তু প্রান্তিক সাহেব কিছু বলতে চাইলেন, কিন্তু মেহজাবিন বেগম বাধা দিয়ে এবার দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কোনো কিন্তু নয়, এবার আমিও আপনাকে একটু সান্ত্বনা দিতে চাই। আপনার চিন্তার বোঝাটা এবার আমাকেও কাঁধে নিতে দিন। মেহজাবিন বেগম রুহেনা বেগম এর পাশে গিয়ে ওনার চোখের পানি মুছতে মুছতে একটু মিলান হাসি দিয়ে বলেন, কাঁদবি না একদম, তোর পাগল জামাই গেছে তো আমাদের মেয়েকে আনতে। আমাকে দেখ, আমি জানি আজ আমার ভাইয়ের বাসায় কিছু হতে চলেছে, তবুও হাসছি। জানি না আমার পাগল ছেলে কি ঝড় বয়ে আনবে। এবার চুপ কর বিয়ান সাহেবা। রুহেনা বেগম চোখের জল মুছতে মুছতে জড়িয়ে ধরলেন মেহজাবিন বেগমকে। তারপর মেহজাবিন বেগম সুরাইয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, তুই ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়। সুরাইয়া বেগমও ছুটে এলো। তিন নারী একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। বাসার কর্তাদের মুখেও এবার এক হাসি ফুটে উঠল। সবাই যেন কিছুটা হালকা হলো। কিন্তু এসবের মাঝে রায়ান ফিসফিস করে বলে উঠল অনুকে, ওই পেতনি আগেই কিন্তু বাসায় ইউভি ভাইয়ের কথা বলে দিস। যদি রাজি হয়ে যায় তাহলে ভালোই হবে। পালায় যাওয়ার কথা কিন্তু মোটেও ভাবিস না। আমাদের বাপ কিন্তু সব দিয়া ডেঞ্জার। রায়ানের কথা শুনে অনন্যা যেন চমকে উঠল। চোখ বড় বড় হয়ে উঠল। গলাটা শুকিয়ে এলো। কাপা কাপা গলায় বলল, তুই জানলি কি করে? রায়ান অনুর মাথা একটু গাঁটটা দিয়ে বলল, আমিও কাদের ভাই, মনে রাখিস। কোনো কিছু চোখকে এড়ানো যাবে না। এ বলে রায়ান চলে গেল সিঁড়ির উপরে। অনন্যা একা দাঁড়িয়ে রইল নিজের ভিতরে কথাগুলো নিয়ে। হঠাৎ করে এক চিন্তা ফ্ল্যাশ অ্যান্ড চৌধুরীর বাড়ির সামনে দরজা বন্ধ। যেন দাঁড়িয়ে চোখে রাগ, কপালে ভাঁজ, ভেতরে আগুন। সেই আগুন তার বুকের ভেতর ছটফট করছে। তার কারণ রোদ। এখন বাসার ভেতর আসে দাঁড়িয়ে বাইরে দরজার ওপারে। জানে চোখ পড়ছে সেই দরজার দিকে, যেটার ওপারে তার স্ত্রী, তার ভালোবাসা, তার বেঁচে থাকার শেষ কারণ দাঁড়িয়ে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করছে, বেবি বেরিয়ে আয় বলছি, না হলে যা করব সেটা আমি নিজেই জানি না। আমার লাইফ সাপোর্ট বউ আয় না রে। কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। এই রোদের বাচ্চা বেরো বলছি। মা আমার বউ না দিলে আমি কিন্তু যাব না। তিয়াশা দরজার ওপাশে লজ্জায় নাক কাটা যাচ্ছে পরিবারের সামনে। আর ভেতরে সকলে হা করে তাকিয়ে। জান থামছে না। এবার একটু হেঁচে আরো জোরে বলল, আমার জাস্টিস চাই বাবা।
আসলাম দুজনে, যাবো একজন কেন? ভেতর থেকে সবাই পরিষ্কার শুনতে পাচ্ছি বাইরের দিক থেকে আসা জায়নের পাগলামো চিৎকার। মা দরজা খোলো, আমি মামলা করব, আমার বউ চাই। আই রিপিট, আই নিড মাই ওয়াইফ। তাহসান সাহেব চমকে উঠে চোখ বড় বড় করে ইউভিআর আকাশের দিকে তাকিয়ে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎই রীতিমতো সিনেমার ডায়লগে ভরা গলায় বলে উঠলেন, ওই তোরা বলতো, এটা কি আসলে আমাদের জায়ন, নাকি জায়নের শরীরে কেউ ঢুকে গেছে? এই যে রীতিমতো প্রেমের রজনীগন্ধা বানাইতেছে রে। ইউভি আর আকাশ দুই ভাই মিলে এক অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ভাইয়ের এই উন্মাদ প্রেমে গলে পড়ার চেহারা দেখে খারাপ লাগছে, অন্যদিকে নিজেকে হাসির বন্যা থেকে ঠেকানো যাচ্ছে না কিছুতেই। কিন্তু কিছু করেনি, কারণ এই মুহূর্তে কেউই ঠিক জানে না এই মানুষটা তাদের পরিচিত সেই গম্ভীর সংযত জায়ন কিনা, নাকি কারোর প্রেমে হাবুডুবু খাওয়া এক নতুন মানুষ। প্রান্তিক সাহেব কিছু বলেন না, চোখ নামিয়ে পা টেনে ধীরে ধীরে চলে যান নিজের রুমের দিকে। চেহারায় একরাশ নীরবতা, যেন নিজের সন্তানের এই অপরিচিত রূপ দেখে বুকের ভেতর চেপে রাখা লজ্জার গোপন গর্ব একসঙ্গে লুকোচুরি খেলছে। রুহেনা বেগম আর সুরাইয়া বেগম তো যেন থামতেই পারছে না, চোখে মুচকি হাসি রেখা, ঠোঁটে অদ্ভুত স্নেহময়ী দৃশ্যের প্রশ্রয়। সুরাইয়া বেগম মনে মনে বলছেন, যে ছেলেটার চোখ কখনো মুখের আগে কথা বলতো না, যে মুখে কিছু না বলে তাকিয়ে সব বুঝিয়ে দিত, সে এখন সবার সামনে বউ চাইতেছে চিল্লাইয়া। এও একদিন দেখতে হবে। আর অননা, সে তো এমন সুযোগ ছাড়বে না। তিয়াশার পাশে এসে দাঁড়িয়ে মুখ চেপে হাসতে হাসতে বলল, আপু, জান ভাই তো দেখি পুরোই পাগল প্রেমিক হয়ে গেছে। তুমি না আসলেই পারতে। এখন তো অবস্থা এমন, ভাইয়া ঘরে ঢুকতে পারলে আমাদের ঘুম শেষ, সারা রাত রোমান্টিক নাটক চলবে। তিয়াশা কিছু না বলে শুধু দাঁড়িয়ে থাকে থমথমে মুখে, রাগে ঠোঁট কামড়ে মনে মনে গর্জে ওঠে, এই লোকটা কেন সবসময় এমন করে? কেন সব কিছু নিয়ে এত উন্মাদ হয়? কিন্তু সেই রাগের মাঝেই হঠাৎ যেন মনটা এক ঝলকে দুর্বল হয়ে পড়ে। কারণ যত সে নিজেকে শক্ত করে যতই মুখে বলুক কিছু আসে যায় না। জায়নের চিৎকার, তার সেই চোখের ভাষা, তার উত্তপ্ত কণ্ঠের ভেতর লুকানো ভালোবাসা তিয়াশার হৃদয়টাকে ঝাঁকিয়ে দিয়ে যায়। এই মানুষটাই তো আমার জন্য এমন করে। যে মানুষটা চোখে চোখ রাখতে লজ্জা পেত, সে আজ সবার সামনে দাঁড়িয়ে দরজায় চিৎকার করছে, আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না। তিয়াশা চোখ নামিয়ে ধীরে ধীরে ফিস ফিস করে বলে, কি করে থাকবো আমি ওনাকে ছেড়ে? মাত্রই তো সব ঠিক হলো, আর এখন যদি আবার দূরে থাকতে হয়? চোখের কোণে জমে ওঠে এক বিন্দু জল, ভিতরের কান্নাটা যেন কণ্ঠ ছেড়ে হৃদয়ের গহীনে গড়িয়ে পড়ে। এদিকে চৌধুরীর বাড়ির ভেতর এক অদ্ভুত উত্তেজনা, চারিদিকে ফোনের শব্দ বেজে চলেছে। ইউভিআর আকাশের ফোন বারবার কাঁপছে, কিন্তু মেহজাবিন বেগম বজ্রগম্ভীর গলায় সবার উপর চাপিয়ে দিয়েছেন এক অলিখিত আদেশ। এই মুহূর্তে কেউ কোনো ফোন ধরবে না। জায়ন এখন যেভাবে আগুন হয়ে আছে, তার সামনে কেউ সাহস করে ফোন কানে তুললে সেটা শেষ ফোন হইতে পারে। আর ঘরের সবাই তারা শুধু তাকিয়ে আছে, চোখের বিস্ময়, মুখে চাপা উত্তেজনা, আর মনে মনে ভাবছে, এই জায়ন্ত আগে সেই মানুষটা নয়, এ এখন প্রেমে পড়া এক দুঃসাহসী পুরুষ, যার চোখে আগুন, গলায় দাবি, আর হৃদয়ে এক নাম রোদ। সবাই চুপচাপ একের পর এক কল ঢুকছে, কিন্তু সবাই এমন ভাব করে বসে আছে যেন ফোনটাই চার্জ নেই। ইউভি আর আকাশ ইতিমধ্যে চুপি চুপি নিজের কাজ নিজের সোর্সকে ফোন দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যেন ভাইয়াকে নিয়ে যাস না বাসায়, না হলে আজ রাতেও নিজে ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দেবে না। নিঃশব্দে চুপচাপ ভাঙল মেহজাবিন বেগমের কণ্ঠের আগুন, চোখে জলভেজা ধোয়া, ঠোঁটে কঠোর আদেশের রেখা। মেজো আম্মু, উপরে যা। অনু, তুইও সঙ্গে যা। এক মুহূর্তের জন্য প্রতিবাদ করার সাহস হলো না তিয়াশা কিংবা অননার। মাথা নিচু করে তারা সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। তিয়াশার বুকের ভেতর তখন ঢাক বাজছে, মন বারবার বলছে, এই লোকটা এমন উন্মাদ কেন আল্লাহ? রুমে ঢুকে সে আর কিছু না ভেবে ছুটে গেল বেলকুনির দিকে। চোখ পড়তে দেখে নিচে দাঁড়িয়ে আছেন জান, চোখে দাবানল, ঠোঁটে অভিমান, শরীর জুড়ে গুমট রাগ। তিয়াশা ভয়, লজ্জায়, রাগে চোখে ইশারা করল যেন এখান থেকে চলে যাই, প্লিজ
কিন্তু জায়ান আর কি কারোর ইশারায় চলে? সে তো ভালোবাসার ভাষা বোঝে না, বোঝে শুধু নিজের চেতনার আগুন। সে চিৎকার করে উঠল, যেন বুক ফেটে যাচ্ছে। রোদ নিচে আয় এখনই, বাসায় যাব আমরা, না আসলে খুব খারাপ হয়ে যাবে। তিয়াশা আতকে উঠে গেল, ভেতরে ঢুকে মনে মনে বলল, এই লোকটা তো একদমই পাগল। আমি চোখে ইশারা করি যাও, আর উনি যেন চিৎকারে মাইক লাগাই দিল। তারপর একসময় চৌধুরী বাড়ির সামনে শোরগোল থেমে গেল। সাগর, পলাশ, আহান মিলে কোনো মতে জায়ানকে গাড়িতে তোলে, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। জায়ানের বাইকটা পলাশ চালিয়ে এনেছে, আর গাড়িতে বসে আছে আগুন চোখের সেই মানুষটা, যার রাগ এখন শুধু তিয়াশা না, পুরো দুনিয়ার উপর। বাড়ির সামনে এসে গাড়ি থামতে সবে যখন নামতে যাবে, হঠাৎ জায়ান কড়া গলায় বলে উঠল, তোরা কেউ আমার বাসায় ঢুকবি না। আহান হতভম্ব, কপাল কুঁচকে বলল, কেন রে ভাই, আজ তো ভাবি নাই, তা একা ঘরে কি করবি? আহানের চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি, সে যেন পড়ে ফেলেছে জায়নের ভিতরে দগদগে ক্ষত। চোখ লাল, মুখ শুকনো, ক্লান্তির ছাপ আর পলকহীন দৃষ্টিতে আটকে থাকা এক বেদনার চিৎকার। সাগর এবার ঠান্ডা গলায় বলে, আজ তো ভাবি নাই, তাইলে আবার তোর সমস্যা কিসে হইতেছে রে ভাই? জায়নের গলায় সেই চিরচেনা রাগ, কিন্তু তার সাথে এবার যুক্ত হয়েছে একরাশ অভিমান আর বিষণ্ণতা। আমি একা থাকতে চাই, আর কারো নাটক দরকার নাই এখন, তোরা বিদায় হ। পলাশ এবার একটু রেগে গেল, ঠোঁট ফুলিয়ে ঠোঁটে ঝাঁজ এনে বলল, তুই একা থাকতে চাস বুঝলাম, কিন্তু এতক্ষণ দাঁড়ায়া ধর্ণা দিসলি কেন রে ভাই? তোর তো বাসায় ঢুকতে হইব না, বাইরেই থাকতে পারতি। কিন্তু জায়ান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল এমন এক দৃষ্টিতে, যেন ওই চোখ দিয়ে সে সব প্রশ্নের জবাব দিচ্ছে। সোজা সাপটা নয়, বরং তীব্র, নিঃশব্দ, ধ্বংসাত্মক। সাগর, আহান, পলাশ তিনজনই বুঝে গেল আজকের এই জায়ান আর পাঁচজনের মতো নয়। আজ সে নিজের রক্তে রাগে ভালোবাসি পড়ছে। তাকে কিছু বলা মানে হলো তেল ঢালা জ্বলন্ত আগুনে। তারা আর কথা বাড়ল না, গাড়িতে চুপচাপ উঠে পড়ল। তবে সাগর জানালার কাছ নামিয়ে একবার গলা উঁচিয়ে বলে উঠল, বেড়া, তুই তো একেবারে পাগলা গেছুস রে। আর জান সে একা দাঁড়িয়ে থাকে গেটের সামনে, মনে হয় যেন নিজেরই নিঃশ্বাসে পড়তে চাই সে। আজ আর কারোর কথা, কারোর উপস্থিতি কিছুই দরকার নেই তার, শুধু দরকার সেই হাসিটা, যেটা আজ চোখের সামনে থেকেও তার নাগালের বাইরে। রুমে ঢুকতেই জায়নের চোখ কুঁচকে গেল। ড্রয়িং রুমের কোনায় কোনায় জ্বলছে হালকা হলুদ রঙের ফেরি লাইট, সব জায়গায় ঝিকিমিকি আলো। চোখ পড়তে জায়নের আগে ঠোঁট বেঁকে গেল, মনে মনে বলল, ওয়াও, বউ রেখে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমার নিজের বাসায় বাসরের ঠ্যাঙায় স্বভাবের বয়ে বেড়াচ্ছে। এক ঝটকায় সামনে রাখা সোফাটার পাশের সুইচে হাত বাড়িয়ে এক একে সব লাইট নিভিয়ে দিল। উদয় গ্ল্যামার ছাড়ছ, অন্ধকার থাকুক, আমার এই অন্তরাত্মার মতোই কালো অন্ধকার ভালো। এখন ফু ফু করে হাঁটতে হাঁটতে ক্লান্ত খ্যাপা শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল নিজ রুমে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো, আল্লাহর ওয়াস্তে মুক্তি আপনা থেকেই বেরিয়ে গেল। তার পুরো ঘরটাকে কেউ যেন বিয়ের হল বানিয়ে ফেলেছে। ছাদে ঝুলন্ত ফুলের গুচ্ছ, পারফিউমের মিষ্টি গন্ধ, আর বিছানার উপর সাদা তোয়ালে দিয়ে বানানো দুইটা রাজহাঁস একে অপরের দিকে মুখ করে বসে আছে, মাঝখানে গোলাপের পাপড়ি ছড়ানো। বিছানার চারপাশে মোমবাতি, যেন সিনেমার সেট। যেন কয়েক সেকেন্ড নীরব, তারপর, রোদের বাচ্চা, আমার বাসরে যদি তোকে ভূমিকম্প না দেখাই তাহলে বলিস। এক দৌড়ে গিয়ে রাজহাঁস দুইটার ঘাড় ধরে ঝাঁকাতে ঝাঁকাতে মুখ দিয়ে বেরিয়ে এলো। এই বলে বিছানার মাঝখানে ফুল সমেত চাদরটাই ফেলে দিল। রাগে গরম শরীর নিয়ে পেছনে দরজা লাগিয়ে চিত হয়ে পড়ে রইল বিছানায়। চোখে তখনও তিয়াশার মুখ ঘুরে ফিরে আসছে ওই বেলকুনিতে দাঁড়িয়ে একবার তাকিয়েছিল ওর দিকে, আর সেই একবারই তার সব ধৈর্য ফুরিয়ে গিয়েছিল। যেন এক হাত নিজের চোখ চাপা দিয়ে ফিসফিস করে বলল, তুই কোথায় রে বউ, আমার বউ? তুই থাকলে এই রুম, এই রাজহাঁস, এই ফুলের মাঝেও আমি পৃথিবী ভুলে যেতাম। বাসরের রুমে একা বসে থাকা যেন মুখের মধ্যে বিবি করছে, শালা, আমি তো ভাবলাম আজই মধুচন্দ্রিমা, হলো কি? হলো দুঃখ চন্দ্রিমা। আমি বিয়ে করিনি, আমি প্রতারণার শিকার হয়েছি। বলতেই পারো বউ গেট স্ক্যাম 2025।
জায়ন ক্লান্ত শরীর নিয়ে শাওরে ঢুকে কপাল ঠেকালো ঠান্ডা পানিতে। চোখ বন্ধ করতে কানে যেন বাজতে থাকলো তিয়াসা সেই কণ্ঠস্বর। কিন্তু আমি বলতে চাই, আমি আপনাকে খুব ভালোবাসি। এই একটা লাইন যেন বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। পানি পড়ছে শরীর জুড়ে, কিন্তু তাতে ওই আগুন নেভে না। যেন মুক্তি একটা দীর্ঘশ্বাস ফেল, চোখ বুজে ফিস ফিস করে বলল, রোদ, তুই আমাকে শেষ করে দিলি। তারপর নিজেকে সামলানোর চেষ্টায় একবার দেওয়ালে ঘুষি মেরে ফেল। জল পড়ছে গা বেয়ে, কিন্তু জায়নের দেহে লেগে আছে আরেক রকম জ্বর, একটা মিষ্টি উত্তেজনা, একটা বুনো কল্পনা আর অব্যক্ত কামনা। শাওরের ভেতর দাঁড়িয়ে সে যেন অনুভব করতে লাগলো তিয়াসা সেই চোখের চাহনি। ওই চোখ, ওই ঠোঁট, ওই কথা, আমি পাগল হয়ে যাবো রোদ। প্লিজ আর না, আমি আর কন্ট্রোল করতে পারছি না। রোদ, তুই থাকলে আমি তোর শরীরে আমার আত্মা ঢেলে দিতাম। শাওর থেকে বেরিয়ে ভেজা গা নিয়ে দাঁড়ালো আয়নার সামনে। চোখে লাল ভাব, চুল ভেজা, গায়ে শুধু তোয়ালে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে যেন একটা দানবকে দেখছে। আবার মাথার ভেতর তিয়াসা সেই গলা বাজানো। কিন্তু আমি বলতে চাই, আমি আপনাকে খুব ভালোবাসি। এক মুহূর্তে তার সমস্ত স্নায়ুতে আগুন জ্বলে উঠল, ঠোঁট শুকিয়ে গেল, বুকে থুকপুকানি বেড়ে গেল। তার চোখ রাগে লাল হয়ে উঠল না, বরং আকাঙ্ক্ষাই, যেটা আর থামানো যাচ্ছে না। নিজের পেশির টান দেখে নিজেই চমকে উঠল সে। এটা কি সত্যি ভালোবাসা, না অভিশপ্ত আকর্ষণ? তার দৃষ্টি আবার আয়নার দিকে, শরীরটা চলছে। তিয়াসা যেন মনের ভিতর এক নিষিদ্ধ অথচ একমাত্র আশ্রয়। আবারও সে শাওরে ফিরে গেল, জলের নিচে দাঁড়িয়ে দু চোখ বন্ধ করে। সময় তখন রাত 12:10। চৌধুরী বাড়ির ছাদে ঝুলে থাকা নরম আলোয় ঘুম নেমে এসেছে সবার চোখে, সবার। কিন্তু তিয়াসা নয়, সে বিছানায় পড়ে আছে, চোখ বন্ধ করে। বারবার যেন সেই চিৎকার, সেই রাগী মুখ ভেসে উঠছে। রোদ, বাইরে আয়, খুব খারাপ হয়ে যাবে। ভেতরটা কেমন করে ওঠে। বুকের এর কোণে হালকা কষ্ট, এক কোণে গভীর টান, এত অভিমান, এত লজ্জা। তবুও মনে শুধু সেই মানুষটার কথা। একবার বাঁ দিকে গড়ে, একবার ডান দিকে। ঘুম কিছুতেই আসে না। অবশেষে উঠে বসলো, চোখ ভেজা, মুখটা ক্লান্ত। একটুক্ষণ মাথা নিচু করে বসে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো রুম থেকে। শান্ত ঘরবাড়ি, নিঃশব্দ করিডোরে পায়ের শব্দ যেন শোনা যায় নিজের মনের ভেতরও। গন্তব্য ইউভি ভাইয়ের রুম। দরজার সামনে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। একটা দীর্ঘশ্বাস, তারপর বুক ভরে সাহস টেনে নিয়ে টোকা দিল দরজায়। ভাইয়া, জেগে আছো? ভেতর থেকে ভেসে এলো চেনা কণ্ঠ। হ্যাঁ রে, দরজা খোলা আছে, ভেতরে আয়। রোদ ধীরে ধীরে পা ফেলে রুমে ঢুকলো, মাথা নিচু, গলার কাজটা শক্ত। কিছু বলতে পারছে না। ইউপি এগিয়ে এসে বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। বোনের মুখটা খেয়াল করতে চোখে পড়লো হাত দুটো ভেজা। একটু নিচু হয়ে চোখের দিকে তাকে হালকা মিলান হাসি দিয়ে পড়ল, ভাইয়ের জন্য মন খারাপ করেছো? রোদ আস্তে মাথা নাড়ল, তারপর এককাল শব্দ তুলে বলতে চাইল, কিন্তু কণ্ঠ কেঁপে উঠল। ভাইয়া, আমায় একটু ওনার কাছে নিয়ে চলো না, উনি খুব কষ্টে আছে, আমি শুধু একটু দেখতে চাই। ইউভি চমকে উঠল। এই ঘর রাতে তার ছোট বোন এমন আবদার করছে। হঠাৎ রাগী গলায় বলে উঠল, তুই ঠিক আছিস? কেউ যদি জেনে যায় তাহলে একদম শেষ। এখন রুমে যা। রোদ কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো। চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা অশ্রু টুপটাপ গড়িয়ে পড়ছে। একটুখানি সময় ভাইয়া, আবার চলে আসবো, চলো না। অসম্ভব। এই শুনে তিয়াসা হাউ হাউ করে কেঁদে উঠল। মনে এরকম কান্না দেখে ইউভির বুকটা কেমন কেঁপে উঠল। এক টুকরো অভিমানী হৃদয় আজ ভালোবাসায় গলে পড়েছে তার চোখের সামনে। কিছুক্ষণ চুপ থেকে হালকা গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, 10 মিনিট, কেবলমাত্র 10 মিনিটের জন্য নিয়ে যাব। রোদের মুখে আলো ফুটল, চোখে সেই জল জলে তৃপ্তি ঝিলিক। বলল, থ্যাংক ইউ ভাইয়া। ইউভি হেসে তিয়াসার গাল ছুঁয়ে পড়ল। থ্যাংক ইউ বলতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এই কান্না কান্না চেহারায় ভাইয়া তোকে দেখলে আমাকে খুন করে ফেলবে, ভাববে আমি কাঁদিয়েছি। রোদ একটু হেসে চোখ মুছে চলে গেল রুমে। কিছু সময় পর সবার চোখে ফাঁকি দিয়ে দুই ভাই বোন চুপি চুপি বেরিয়ে গেল চৌধুরী বাড়ি থেকে। হাতের মুঠোই কেবল 10 মিনিট, কিন্তু সেই 10 মিনিট রোদ দেখতে চাইছে একটা রাগী মুখে
জমে থাকা ভালোবাসা, একজোড়া অভিমানের টলমলো চোখ আর একজোড়া কান্না ভেজা বুক, যেখানে কেবল তার নাম ধ্বনিত হয়। এ নিয়ে যেন তৃতীয়বার সাউথ থেকে বেরিয়ে এলো। তেমন ঠান্ডা হলো না, ভিজে চুল থেকে টপ টপ করে জল পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ আবার মনে পড়ে গেল, কিন্তু আমি বলতে চাই আমি আপনাকে খুব ভালোবাসি। ব্যাস, আবার সেই ঝাঁঝালো তাপ লাফিয়ে উঠল শরীর জুড়ে, আবার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর যেন বাজ বলো। হঠাৎই সেই মাথা নিচু করে দু হাত দিয়ে টেবিল আঁকড়ে ধরল, চোখ বন্ধ করে গর্জে উঠল একা একা। রোদের বাচ্চা, কি করছিস তুই আমার সঙ্গে? একপাশে ভেজা তোয়ালে ছুঁড়ে ফেলে দিল রাগে, আবার নিজের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এটা ভালোবাসা না, শাস্তি, বুঝলাম না। যেন রাগে রাগে কাবার থেকে রোজকার মতো ব্যাগি ট্রাউজার আর টি শার্ট বের করে পরে তারপর নিচে নেমে টিভি চালিয়ে দিল। কিন্তু বারবার মাথায় ভেসে উঠছে সেই একটা লাইন, সমস্ত মনোযোগ ছিঁড়ে টুকরো করে দিচ্ছে, কিন্তু স্ক্রিনে ফুটবল হোক সিনেমা হোক কিছুই তার মন ভরাতে পারছে না। বারবার মাথায় বাজছে সেই একটা লাইন, কিন্তু আমি বলতে চাই আমি আপনাকে খুব ভালোবাসি। রাগে উঠে দাঁড়ালো, এই পাগলামি আর সামলানো যাচ্ছে না, নিজেই শরীর টান টান করে এক্সারসাইজ করতে লাগলো। বারবার নিজেকে বোঝাতে চাইছে, কিন্তু হঠাৎ রাগে চিৎকার করে উঠল। ও গড, আমি পাগল হয়ে যাব। এক্সারসাইজ করে ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে গলায় ঢালছিল, ঠিক তখনই টিং টিং করে কলিং বেল বেজে উঠল। জায়ন থমকে গেল, পানি খাওয়া বন্ধ করে মনে মনে ভাবল। এই রাতে কে এলো? ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে লক খুলে দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। জান, এত রাতে কি করে আসলি? তিয়াশা মুখে হালকা ভয় কাপা কণ্ঠ, চোখে জল মেশানো একটা উষ্ণ আলো নিয়ে বলল, ইউভি ভাইয়ের সঙ্গে। আমি আপনাকে খুব মিস। কিন্তু বাক্য শেষ হবার আগেই যেন ঝাঁপিয়ে পড়ে তার দুই হাতে তার গলা চেপে ঠোঁট বসিয়ে দিল তিয়াশার ঠোঁটে, যেন উন্মাদ এক ভালোবাসা উপচে পড়ছে ঠোঁট ছুঁয়ে। একটা দীর্ঘ আবেগ ভরা চুম্বনে যেন সব অভিমান রাগ ভালোবাসা ঝরে পড়ছে। তিয়াশাও নিজেকে আটকাল না, সে জানে এই ভালোবাসা তার প্রাপ্য। তিয়াশাও নিজেকে এলিয়ে দিল জায়নের বুকে। কিস করতে করতে জায়ন হঠাৎ এক ঝটকায় কোলে তুলে নিল তাকে। তিয়াশা নিজের দুপা দিয়ে জায়নের কোমর জড়িয়ে ধরল। জায়ন এক হাতে তিয়াশার কোমর, অন্য হাতে তার চুলে আঙ্গুল গুজে দিয়ে যেন ডুবে গেল গভীর চুম্বনে। চুমুর মাঝেই পাশে থাকা পিয়ানোর উপর বসিয়ে দিল তাকে, কিন্তু ঠোঁট সরাল না। পিয়ানোর টিং টিং করে বেজে উঠল, হাতের খেলাও শুরু হয়ে গেল তিয়াশার উদরে। জায়নের ঠোঁটে ছিল আগুন, আর তিয়াশার নিঃশ্বাসে ছিল বৃষ্টি, আর এই গভীর চুমুতে এক হয়ে গেল আগুন আর জলের গল্প। সময় থেমে গেল, যেন শুধু শোনা যাচ্ছিল তাদের হৃদস্পন্দনের শব্দ। একে অপরের বুকে ধাক্কা খাচ্ছে। জায়নের হাত তিয়াশার কোমর ছুঁয়ে উপরের দিকে উঠতে তিয়াশা হাত ধরে থামালো, ঠোঁট ছেড়ে একটু থেমে বলল, এরকম লাগছে কেন আপনাকে? জায়ন তিয়াশার ঘাড়ে মুখ গুজে এমনভাবে ফিসফিস করে উঠল, যেন শব্দগুলো শুধু কান নয়, গায়ের রন্ধ্র দিয়ে ঢুকে পড়ছে হৃদয়ের গভীরে। তুই আমার ফেভারিট ড্রাগ, কিটি ক্যাট। একবার নিলে হুঁশ হারাবে, আর ছাড়লে বুক পুড়বে। তিয়াশা চমকে গেল জায়নের কথায়। জায়নের গলায় উন্মাদনা, তার চোখে আগুন, ঠোঁটে হাসি। তোকে আজ শুয়ে এমন মনে হচ্ছে, পাপ করার জন্য যদি জাহান্নাম হয়, তবে আমি তোর গায়ে ঠোঁট রেখে জাহান্নামকে সালাম করবো, জান। এই বলে জায়ন এগিয়ে আসতেই যখন সে তিয়াশার ঠোঁটে আবার চুমু এঁকে দিতে যাচ্ছিল, ঠিক তখনই তিয়াশা দুহাত চেপে ধরে তার মুখটা থামিয়ে দিল, আর মিষ্টি অথচ ব্যথা ভরা গলায় ফিসফিস করে বলল, আমি মাত্র 10 মিনিট সময় নিয়ে এসেছি, এখন যেতে হবে। বর, আমি তোমাকে খুব মিস করছিলাম। জানের চোখে যেন এক ঝলকে বিস্ময়ের অভিমানে বিস্ফোরণ ঘটল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না এতটা কাছাকাছি আসার পর তার এই উত্তপ্ত ভালোবাসার মুহূর্তে তিয়াশা তাকে রেখে চলে যাবে। মনে হচ্ছে যেন কেউ ঠিক আগুনের পাশে দাঁড়িয়ে এসে বলছে, আমি যাচ্ছি, তুমি এখানে জ্বলে পড়তে থাকো। তিয়াশা যা বলল সেটা তার কাছে একেবারেই সহ্য করার মতো নয়। আর সেই কথা শোনার পর জায়ন আর নিজেকে সামলাতে না পেরে তাকে সোজা কোলে নিয়ে শক্ত গলায় বলে দিল, কোথাও যাওয়া হবে না, এটা আমার পক্ষে হওয়া সম্ভব। রোদ, তুই আসবি, সামনে দাঁড়াবি, চোখে চোখ রাখবি আর চলে যাবি। এইটা কোনো খেলা না, এটা আমার জীবন। তিয়াশা তার গলা জড়িয়ে একটু ভেজা চোখে ঠোঁট উল্টে নরম কণ্ঠে বলল, প্লিজ
আমি চাই আমাদের বিয়েটা ঠিকঠাক হোক, সব কিছু সুন্দর হোক। এই বাসর, এই রাত, সব কিছু যেন আমাদের বিয়ের পরে হয়, একদম ঠিক মতো। জায়ানের চোখে সেই মুহূর্তে রাগের আগুন লেলিয়ান হয়ে উঠছে। চোখ লাল হয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, তাহলে এখানে এসেছিস কেন তুই? আমার বুকের আগুনে পানি ঢালতে না ঘি ঢালতে? তিয়াশা চমকে উঠল, কিন্তু তবুও হাত জোর করে নরম গলায় কাঁপতে কাঁপতে বলল, প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। জায়ন এক মুহূর্তের জন্য চুপ। তার চোখে, তিয়াশার চোখে ভেতরে উত্থাল পাত্থাল জ্বালা আর ভালোবাসার ঝড় যেন একসাথে বয়ে যাচ্ছে। হঠাৎ নিজের মনেই বলল, শালা, এইভাবে প্লিজ বললে তো আমি শেষ। আল্লাহ, এত মায়াবী মেয়ে কেন জুটালে? আমি তো সামলাতেই পারছি না। কোল থেকে নামিয়ে দিল তিয়াশাকে, তারপর মুখ ঘুরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, যা, আমি তোকে আর দেখতে চাই না, কারণ দেখলে তোকে যেতে দিতে পারবো না। তিয়াশার মনটা হঠাৎ করে ভারী হয়ে গেল। পেছনে হাঁটতে হাঁটতে কাপা কণ্ঠে বলল, একটা কথা শুনবেন? জন এবার ঠোঁট কামড়ে ধরল, দুহাতের মুঠি শক্ত করে কাঁপিয়ে উঠে বলল, প্লিজ রোদ, আর কিছু বলিস না। আর 1 মিনিট থাকলে তোকে আটকে রাখবো, জোর করে ছিঁড়ে এনে নিজের পাশে রাখবো। আর শোন, এই যে এখন তোকে ছেড়ে কষ্ট পাচ্ছি, ঠিক 8 দিন পরে এই কষ্টের 8 গুণ ভালোবাসা তোর গায়ে ঢেলে দিব। নাও গো, প্লিজ যা। তিয়াশা আর কিছু বলল না, চোখে এক রাশ জল। পা টেনে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। কান্নাটা যেন কণ্ঠে না উঠে যায়, সে চেষ্টায় নিজেকে ধরে রাখলো। আর ঠিক সেই মুহূর্তে দরজায় চুপচাপ বন্ধ হওয়ার শব্দটা যেন জায়নের হৃদয়ে শেষ কফিনে পেরেক হয়ে বাজল। তিয়াশা চলে যেতে যান ধপ করে সোফার শরীর ছেড়ে দিল। সিলিংয়ের দিকে তাকে হঠাৎ এক দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা কিসের বাসর হইলো ভাই? চুমু দিতেই যাই তখনই টাইম আপ। না বিয়ের লাইসেন্স আছে, না রিচার্জ কার্ড, সব কিছুতে এক্সপায়ারি টাইম। তারপর এদিক ওদিক পাগলের মতো তাকিয়ে মাথা চুলকে গর্জে উঠল, বাসর বানালাম, ফুল ছড়ালাম, আতর ছড়ালাম, গন্ধ শুকলাম আমি আর বউ। সে এসে বলল আমি 10 মিনিটের জন্য এসেছি। কি বুঝি না রে ভাই, বিয়ে করলাম না উবার পার্সেল দিলাম? চোখ বন্ধ করে মাথা ধরে গভীর গলায় ফিস ফিস করে বলল, ওহ গড, এই বাসায় আমার শরীরের ওপরেই সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে। এবার কারোর দয়া লাগবে না, আমি নিজেই আমার দুধ ভাতের স্বপ্ন ছিঁড়ে চিবিয়ে খাবো। শহরের কোলাহলের মধ্যে পাখি ডাক এখন বিলাসিতার মতো। জানালার ফাঁক গলে সূর্যের আলো সোজা এসে পড়ছে বিছানায়। ইউভি রাত জেগে বোনের জন্য পায়তারা করে বেরিয়েছে, এখন গভীর ঘুমে ডুবে। সে শিরো ঠান্ডায় কম্বলের ভেতর ঢুকে পেঁচিয়ে আছে, ঠিক যেন পৃথিবীর সব ঘুম তার চোখে জমা হয়েছে। হঠাৎ করে ফোন বেজে উঠল। টানা 4 বার বেজে ওঠার পরও সে চোখ খুলল না, শুধু হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে চোখ বন্ধ রেখে রিসিভ করলো। ঘুমু ঘুমু স্বরে মুখে হাত চাপা দিয়ে বলল, এ রে, এত সকালে ফোন দিয়েছিস? ওপাশ থেকে গম্ভীর চিরচেনা অথচ রাগে টনটনে গলা ভেসে এলো, তোর জম রে মির্জাফরের বাচ্চা। শব্দটা শুনেই ইউভি চোখে হুঁশ ফিরে পেল। সে যেন লাফ দিয়ে উঠে বসলো, এক হাত ফোনে আর এক হাতে মাথা চুলকাচ্ছে। ভাইয়া। ইউভি জিভ কামড়ে বলল, শালা না ভাই, আমি তো সুমন্ধি লাগি তোমার এখন। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর যেন আগুনে ঝাঁজে আওয়াজ এলো, তোর মতো মির্জাফরের বংশধরকে সম্বন্ধী বললে সম্বন্ধ শব্দটাই কলঙ্কিত করা হয়। কাল যখন আমার বউকে তোরা আটকে রাখলি, তখন কি সম্বন্ধের সেন্টিমেন্ট জাগেনি রে বেটা? ইউভি মুখ চুলকাতে চুলকাতে কি বলবে বুঝতে পারল না, তবু একটু হতাশ হয়ে নিজের কথা রাখলো। ভাই, বনু তো রাতে গিয়েছিল, এখন আমারে কেন দোষারোপ করছো? আমি তো নিয়ে গেলাম, আবার এখনই আমার কথা শোনাইতেছো? এই জন্যই বলে কারো ভালো করতে নাই। তোমার ওই উপকারে আমার রাতের ঘুম হারাম হয়েছে, আর এই সকাল সকাল তোর কথা শুনতে আমার বড্ড বিরক্ত লাগছে, বুঝলি? আমার নির্দয়ী বউটাকে ফোনটা দে, ওর একটু গলার আওয়াজ শুনে বুকের জ্বালা মিটাই। ভাইয়া, অনেক লেট করে ঘুমাইছি, একটু পরে করি। আর বনুও তো হয়তো ঘুমাচ্ছে। আবারও শোনা গেল জায়নের ভয়ঙ্কর চিৎকার। সেই চিৎকারে ইউভি নিজের কানের পাশ থেকে ফোনটাই সরিয়ে নিল। তোর বোন আমার ঘুম হারাম করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এক্ষুনি আমার বউকে ফোন দিবি। আমার জান জীবন কয়লা হয়ে যাচ্ছে এদিকে, আর তোরা ঘুমাচ্ছিস। ইউভি নিরুপায়, কি করবে কিছুই মাথায় আসছে না। ভাইয়া জায়নের তাণ্ডব ঠেকাতে না পারলে তার ঘুম তো দূরের কথা, জীবনটা এখন বিপদের মুখে। শেষমেশ নীরব হাল ছেড়ে দিয়ে বিছানা ছাড়ল।
একবার দুপা করে করিডোরের দিকে এগিয়ে গেল। তিয়াশা রুমের সামনে পৌঁছানোর আগে রেলিংয়ের পাশে থমকে দাঁড়ালো। রুমে ঢোকার আর দরকার পড়ল না, কারণ করিডোরের রেলিং পার হয়ে তার চোখ পড়ল নিচতলায় ডাইনিং হলের দিকে। সেখানে বড় আম্মু ছোট আম্মুর সঙ্গে তিয়াশা বসে আছে। শান্ত মুখে কিছু একটা শুনছে, মাঝে মাঝে হালকা মাথা নাড়ছে, যেন কিছুতেই সে জানে না। তার এক ফোন না ধরার জন্য উপরে বসে একজন পুরুষের শরীরে সমস্ত রক্ত গরম হয়ে আছে। ইউভির মুখ শুকিয়ে গেল। এবারও বুঝল এবারে মহা বিপদে পড়েছে। একে তো নিজের জীবনে প্রেম ভরাডুবির দিকে হাঁটছে, বুকের ভেতর জমে থাকা ভালোবাসা তার হৃদয় পাখি তার বুকের ভেতর জমে থাকা ভালোবাসাই তার হৃদয় পাখি তীর মেরে যাচ্ছে। অন্যদিকে এই দুদিক থেকে চেপে ধরা ভাই বোনের ভালোবাসার মাঝে সে দুমড়ে মুচড়ে যাচ্ছে। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে সাহস সঞ্চয় করে ফোনটা কানে তুলে বলল,